জলপরি এক রহস্যময় প্রাণী, যার অস্তিত্ব মানুষ বিশ্বাস করুক বা না করুক, তারা আছে নিজের জগতে। কিন্তু যখন মানুষের লোভ সেই জগৎকে হুমকির মুখে ফেলে, তখন শুরু হয় এক অসম লড়াই, যেখানে প্রেম, প্রতিশোধ আর প্রকৃতির টান একসাথে জড়িয়ে আছে। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মানুষের সীমাহীন লোভ ও অবহেলার কারণে পৃথিবীর পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে। প্রকৃতিতে অবাধ আবর্জনা ফেলার ফলে পরিবেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু এইখানেই শেষ নয়, এবার তারা সমুদ্রের প্রাণীগুলোকেও বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। এদিকে এক ছোট্ট চিড়িয়াখানার দৃশ্য দেখা যায়, যেখানে এক চালাক ব্যক্তি নিজের সংসার চালানোর জন্য মানুষের সঙ্গে প্রতারণা করছে। ছোট ছোট টিকটিকিকে রং করে ডাইনোসর হিসেবে দেখাচ্ছে, আবার কুকুরকে রং দিয়ে ভাগ বানিয়ে উপস্থাপন করছে। প্রথমে দর্শনার্থীরা বিভ্রান্ত হলেও পরে তারা বুঝতে পারে যে প্রতারিত হয়েছে। ক্ষিপ্ত হয়ে যখন তারা প্রতিবাদ জানায়, তখনই সেই ব্যক্তি তাদের সামনে এক জলপরি হাজির করে। কিন্তু আসলে এটি কোনো জলপরি নয়, একজন পুরুষ, যাকে সাজিয়ে জলপরি বানানো হয়েছে। এই দৃশ্য দেখে দর্শকেরা হেসে লুটিয়ে পড়ে। তবে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শেষমেশ তারা ক্রুদ্ধ হয়ে ওঠে এবং ওই ব্যক্তিকে চিড়িয়াখানা থেকে বের করে দেয়। অন্যদিকে এক বিশাল নিলামের আয়োজন চলে, যেখানে চীনের দুটি প্রত্যন্ত দ্বীপ বিক্রির জন্য তোলা হয়। শত শত লোকের উপস্থিতিতে দ্বীপ দুটির দাম হু হু করে বাড়তে থাকে। শেষ পর্যন্ত দ্বীপ দুটি কিনে নেয় লিউ নামের এক ধনী ব্যবসায়ী। রাতের বেলা লিউ বিশাল সিকিউরিটি টিম সহ নিজের বিলাসবহুল বাড়িতে ফিরে আসে। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন তার আঙ্কেল এবং ঘনিষ্ঠ বন্ধু জনি। জনি একজন বিজ্ঞানী, যে নিজের জন্য একটি জ্যাকপট তৈরি করেছিল, তবে সেটি ঠিকমতো কাজ করত না। এছাড়া সেখানে উপস্থিত ছিল লিলি, এক রিয়েল এস্টেট কোম্পানির মালিক। লিলি এই প্রকল্পে 50% বিনিয়োগ করেছিল এবং লিওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ধীরে ধীরে তার সম্পদ দখলের পরিকল্পনা করছিল। তারা সবাই এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে একত্রিত হয়। রাতের মিটিংয়ে লিও ও তার সহযোগীরা দ্বীপ দুটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তবে জনির মতে লিও সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছে, কারণ এত দূরবর্তী অঞ্চলে কোনো উন্নয়ন প্রকল্প টেকসই হবে না। তবে আলোচনা শেষে সবাই একমত হয় যে দ্বীপ দুটির উপর ওয়াটার পার্ক তৈরি করা হবে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরের দিন লিউ এক জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করে। সেই পার্টিতে হঠাৎ এক অদ্ভুত পোশাক পরা মেয়ে ঢুকে পড়ে। তার নাম ইউন। ভিড়ের মধ্যে সে চিৎকার করে বলে, লিউ, আমি তোমাকে ভালোবাসি। গার্ডরা সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধরে ফেলে এবং পার্টি থেকে বের করে দেওয়ার জন্য টানতে থাকে। কিন্তু লিউ তাকে থামিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ইউন বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এটা আমার ফোন নম্বর, দয়া করে সময় পেলে আমাকে ফোন করো। কথাগুলো বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই লিও খেয়াল করে মেয়েটির হাঁটার ভঙ্গি কিছুটা অদ্ভুত। এরপর ইউন স্থানীয় এক বাজার থেকে কয়েকটি গ্রিল চিকেন কিনে দ্রুত নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। শহর পেরিয়ে ধীরে ধীরে সে পৌঁছে যায় এক পরিত্যক্ত দ্বীপে, যেখানে একটি পুরনো বিধ্বস্ত জাহাজ দাঁড়িয়ে আছে। নির্ভয়ে সে জাহাজের ভেতরে প্রবেশ করে। জাহাজের এক কোণে পড়ে আছে একটি পুরনো বাথটাব, আর তার ভেতরে শুয়ে আছে একটি ছোট্ট শিশু, অসুস্থ নিস্তেজ। ইয়ন শিশুটির যত্ন নেয়, কিছু ঔষধ খাওয়ায়, আর তখনই একটি চমকপ্রদ সত্য সামনে আসে। এই বাচ্চাটি সাধারণ কোনো শিশু নয়, সে একজন সত্যিকারের জলপরি। এই মুহূর্তে আরেকটি অবিশ্বাস্য সত্য উন্মোচিত হয়, ইউন নিজেও একজন জলপরি। আর তখনই সেখানে অক্টোপাস মানব এসে বলে, আজও তুমি ফিরে এলে? কবে আমরা ওকে শেষ করতে পারবো? ওকে না মারলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। কাকে ইঙ্গিত করে এই কথা বলা হলো আর কেন, এই রহস্য কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পাবে। অন্যদিকে লিউ তার দল দ্বীপের আশপাশ থেকে সব ধরনের প্রাণী সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। মাছ, সাপ, সামুদ্রিক জীব সবকিছু ধ্বংস করতে তারা এক বিশেষ ধরনের যন্ত্র স্থাপন করে। এই যন্ত্র থেকে নির্গত তরঙ্গ যে কোনো সামুদ্রিক প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর, যা তাদের বাধ্য করবে এই এলাকা ছেড়ে চলে যেতে। যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করতে একটি ছোট অ্যাকোরিয়ামের ভেতরে এটি চালু করা হয়। মুহূর্তের মধ্যেই সেখানে থাকা ছোট্ট মাছটি কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে মারা যায়। ল্যাবে উপস্থিত এক বিজ্ঞানী উদ্বিগ্নভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে, আমরা ঠিকই ডলফিন, হাঙর সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী তাড়াতে পেরেছি, কিন্তু এখন আমরা এক অজানা সিগন্যাল পাচ্ছি। এটি আমাদের পরিচিত কোনো প্রাণী নয়। তার কণ্ঠে বিস্ময়, চোখে আতঙ্ক। কিছুক্ষণ নীরব থেকে সে ধীরে ধীরে বলে, এই প্রাণীগুলো সম্ভবত জলপরি, সত্যিকারের মারমেড। অন্যদিকে সমুদ্রের গভীরে একদল মারমেড নিজেদের মতো সাঁতার কাটতে কাটতে এক বৃদ্ধার চারপাশে জড়ো হয়। বৃদ্ধা তাদের কাছে এক রহস্যময় ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন,
কোটি কোটি বছর আগে মানুষ ও মারমেড এই দুই প্রজাতির পূর্বপুরুষ একই ছিল। সবাই একসঙ্গে সমুদ্র থেকে উঠে এসেছিল। এরপর কিছু অংশ বিবর্তিত হয়ে স্থলে বসবাস শুরু করে, যারা পরবর্তীতে হয়ে যায় মানুষ। আর যারা সমুদ্রে থেকে যায় তারা ধীরে ধীরে রূপ নেয় মারমেডে। বছরের পর বছর কেটে যায়। এক সময় মানুষ মারমেডদের অস্তিত্বকেই গল্প বলে উড়িয়ে দেয়, কিন্তু বহু বছর পর যখন তারা সত্যিকারের জলপরীদের খুঁজে পায় তখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা মারমেডদের শত্রু হিসেবে দেখে, আক্রমণ করে, বন্দি করে রাখে, এমনকি শিকার করতেও শুরু করে। মানুষের এই নিষ্ঠুরতা দেখে মারমেডরা স্থায়ীভাবে তাদের কাছ থেকে দূরে সরে যায়। ধীরে ধীরে মানুষের প্রতি তাদের মনে গভীর ক্ষোভ জন্ম নেয়, আর তারা মানুষকে শয়তান হিসেবে পরিচিত করতে শুরু করে। বর্তমানে মারমেডদের সামনে এক ভয়ঙ্কর সংকট নেমে এসেছে। পানিতে নামলেই লিউর বসানো সেই যন্ত্রটির রেডিয়েশন তাদের শরীরে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করছে, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। বেঁচে থাকার জন্য এখন তাদের সামনে একটাই পথ খোলা, লিউকে সরিয়ে দেওয়া। তাই তারা সিদ্ধান্ত নেয় লিউকে হত্যা করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দলের সবচেয়ে সুন্দরী মারমেড ইউনকে। তাকে মানুষের মতো করে চলাফেরা, নাচ গান শেখানো হয়, যাতে সে সহজেই মানুষের সমাজে নিজেকে মিশিয়ে ফেলতে পারে। পরিকল্পনাটি ছিল খুবই সহজ, লিউকে প্রেমের জালে ফাঁসিয়ে সুযোগ বুঝে তাকে হত্যা করা। আর এই কারণেই শুরুতেই ইউনকে লিউর পার্টিতে দেখা গিয়েছিল। অন্যদিকে লিউ তখনও লিলির প্রেমে ডুবেছিল। সে লিলির মন জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই লিলি তাকে অপমান করে বলে, তোমার সব ঠিক আছে, কিন্তু তুমি কখনোই আমার মতো হতে পারবে না। আমাদের মাঝে বিশাল তফাৎ আছে। আমি জন্মগতভাবেই ধনী, আর তুমি তো রাস্তার এক ফকির থেকে উঠে এসেছো। মনে রেখো, একজন ভিখারিকে লাখ কোটি টাকা দিলেও সে ভিখারিই থেকে যায়। লিলির এই তাচ্ছিল্য লিউর মনে গভীর আঘাত হানে। প্রচন্ড রাগ আর অপমানের ক্ষোভে সে সোজা ইউনকে ফোন করে বলে, তুমি জলদি তৈরি হয়ে যাও, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে নিতে আসছি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জলপরীরা দ্রুত নিজেদের অস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে পুরনো ভাঙাচোরা জাহাজের ভেতরে প্রস্তুতি নিতে শুরু করে লিউকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য। ইউন দরজা খুলতেই দেখে লিউ নিজে আসেনি, তার বদলে এসেছে কয়েকজন সিকিউরিটি গার্ড। বাধ্য হয়ে সে তাদের সঙ্গে যেতে শুরু করে, কিন্তু তার কাছে কোনো অস্ত্র নেই যার সাহায্যে লিউকে হত্যা করা সম্ভব। ঠিক তখনই গার্ডদের নজর এড়িয়ে এক অক্টোপাস দ্রুত এসে ইউনের হাতে অস্ত্রভর্তি একটি ব্যাগ দিয়ে দেয়, কিন্তু গার্ডদের চোখে পড়ে অক্টোপাসের লম্বা টেন্টাকলস। তারা ভেবে নেয় হয়তো আশেপাশে বিশাল কোনো অক্টোপাস ঘুরে বেড়াচ্ছে। গার্ডরা সিদ্ধান্ত নেয় সেই টেন্টাকলস কেটে সংগ্রহ করবে। তবে অক্টোপাস মানব দ্রুত তাদের বোঝানোর চেষ্টা করে এটা নিয়ে চিন্তার কিছু নেই, বরং ইউনকে নির্বিঘ্নে নিয়ে যাও। কিছুটা সন্দেহ থাকলেও গার্ডরা শেষ পর্যন্ত বিষয়টি এড়িয়ে যায়। রিসিপশনে পৌঁছানোর পর সুযোগ বুঝে ইউন পানির গ্লাসে বিষ মিশিয়ে দেয়, কিন্তু তখনই গার্ডরা ইউনকে স্ক্যান করে এবং তার জুতোর ভেতরে কিছু ধাতব বস্তু থাকার সংকেত পায়। গার্ডরা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে তারপর টেবিলের উপরে তুলে পরীক্ষা করে। ইউন আতঙ্কিত হয়ে পড়ে, এবার হয়তো ধরা পড়ে যাবে। তবে তার ভাগ্য সহায় ছিল। তারা দেখতে পায় জুতোর বাহিরে কেবল একটি সাধারণ পিন গাঁথা ছিল। সন্দেহ দূর হয়ে যায় আর গার্ডরা তাকে ছেড়ে দেয়। কিন্তু আসল বিপদ তখনই ঘটে যখন গার্ডদের একজন গ্লাস হাতে নেয় পানি খাওয়ার জন্য। ইউন এতটাই বিভ্রান্ত ছিল যে কোন গ্লাসে সে বিষ মিশিয়েছে তা ভুলে গেছে। একজন গার্ড পানি খেয়েই হঠাৎ ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। ইউন দ্রুত তাকে বাঁচাতে অ্যালকোহল খাইয়ে সামান্য সুস্থ করে তোলে, যেন অন্যদের সন্দেহ না হয়। এই সুযোগে ইউন নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়ে লিউকে শেষ করার জন্য। লিউ এখনো আগের অপমান ভুলতে পারেনি। প্রচন্ড রেগে গিয়ে কর্মচারীদের উপর চিৎকার করছে, চারপাশের জিনিসপত্র ছুঁড়ে মারছে। তার এই উগ্র আচরণে ইউন কোনোভাবেই আক্রমণের সুযোগ পাচ্ছে না, এমনকি চেষ্টা করতে গিয়ে নিজের অস্ত্রের আঘাতে নিজেই আহত হয়ে যায়। শেষ পর্যন্ত লিউকে আঘাত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর হঠাৎ লিউর মনে পড়ে ইউনকে সে আসতে বলেছিল, কিন্তু মাথা গরমের কারণে সে পুরো ব্যাপারটাই ভুলে গিয়েছিল। লিউ কিছু টাকা বের করে ইউনের হাতে দিয়ে বলে, নিয়ে যাও আর এখান থেকে চলে যাও। কিন্তু ইউন নড়ছে না, একদম জেদ ধরে বলে, আমি টাকা চাই না, আমি তোমাকে ভালোবাসি। টাকা দিয়ে কি হবে, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। লিউ প্রথমে প্রচন্ড বিরক্ত হয়ে যায়, কিন্তু ইউনের সরলতা দেখে ধীরে ধীরে কিছুটা নরম হয়ে পড়ে। শেষমেশ সে রাজি হয় ইউনকে নিয়ে বাইরে খাওয়ার জন্য। তবে ইউন কোনো দামি রেস্টুরেন্টে যায় না। সে সোজা রাস্তার পাশে এক ছোট খাবারের দোকানে গিয়ে বসে পড়ে। লিউর মুখ কালো হয়ে যায়,
এটা তার একদমই পছন্দ হয়নি। সে যে কোনোভাবে এখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে, কিন্তু ইয়নকে ফেলে রেখে চলে যেতেও মন চাচ্ছে না। অবশেষে লিউ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এতক্ষণে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা একসঙ্গে হাসাহাসি করছে, গান গেয়ে চিৎকার করছে, আনন্দে মেতে উঠেছে। এক মুহূর্তের জন্য হলেও লিউ যেন সব সমস্যা ভুলে গেছে। রাত গভীর হলে লিউ ইয়নকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বের হয়। পথে গিয়ে সে আবিষ্কার করে ইয়ন আসলে তার ক্যানা দ্বীপের এক কোণে ছোট একটা ঘরে থাকে। ইয়নকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গিয়ে লিউ বুঝতেই পারে না যে ঘরের ভেতরে ওত পেতে আছে অন্য জলপরীরা। তারা প্রস্তুত হয়ে আছে লিউকে হত্যা করার জন্য। কিন্তু ইয়ন এখন আর লিউকে মারতে চায় না, বরং সে বুঝতে পারে যে লিউর প্রতি তার অনুভূতি সত্যিই বদলে গেছে। সে তাকে ভালোবেসে ফেলেছে। তাই যখন লিউ ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে, ইয়ন তড়িঘড়ি করে তাকে থামিয়ে দেয়, কোনোভাবে তাকে ভেতরে না ঢুকিয়ে তার প্রাণ বাঁচিয়ে দেয়। এই দৃশ্য দেখে অন্য জলপরীরা রাগে ফেটে পড়ে। এত পরিকল্পনার পরও লিও তাদের ফাঁদে পা দিল না, এটা তারা কিছুতেই মেনে নিতে পারে না। পরদিন সকালে লিও আবার ইয়নকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু এবার সেই অক্টোপাস ছেলেটি সিদ্ধান্ত নিয়ে নেয় সে নিজেই লিওকে শেষ করবে। ইয়ন যখন লিওর বাড়িতে পৌঁছায় তখন লিও তাকে খুব সুন্দরভাবে প্রপোজ করে। তার চোখে মুখে সত্যিকারের ভালোবাসা, যা ইয়নকে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই সেই অক্টোপাস ছেলেটি সামনে এসে দাঁড়ায়, পুরোপুরি প্রস্তুত লিওকে মারার জন্য। তবে এর মধ্যেই লিওর সিকিউরিটি গার্ডরা ঘটনাস্থলে চলে আসে। অক্টোপাস ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই সবাই তাকে দেখে ফেলে। ইয়ন দ্রুত একটা গল্প বানিয়ে বলে, এই লোকটা তো আসলে আমার চাচা, সে অসাধারণ রান্না করতে পারে। অদ্ভুতভাবে সেই মুহূর্তে অক্টোপাস ছেলেটা নিজের কিছু টেন্টাকলস সাথে ধরেছিল, যা দেখে উপস্থিত সবাই ধরে নেয় সে হয়তো আজ লিউর জন্য কোনো দারুণ অক্টোপাস ডিশ রান্না করতে চলেছে। এখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। লিওর বাড়ির পেশাদার রাঁধুনিরা তাকে সাহায্য করতে চলে আসে। কেউ অক্টোপাস ছেলেটার টেন্টাকলস কাটতে শুরু করে, কেউ আবার সেগুলো কিমা করে রান্নার জন্য প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ে। বেচারা অক্টোপাস ছেলেটা এমন এক দুঃস্বপ্নের মধ্যে পড়ে যায় যেখানে না সে পালাতে পারছে না বা কিছু বুঝতে পারছে। ভয় আর হতবাক হয়ে সে এক পর্যায়ে প্রচন্ড আতঙ্কে বমি করে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। ইয়ন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, আমার চাচা শুধু রাঁধুনি নয়, সে একজন দক্ষ জাদুকরও। মাঝে মাঝে এমন সব অদ্ভুত খেলা দেখায় যা সবাইকে অবাক করে দেয়। এদিকে লিও সময় নষ্ট না করে ইয়নকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে, কিন্তু ইয়ন অপ্রস্তুত হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে এটা কোনোভাবেই সম্ভব নয়, তুমি এত বড় লোক আর আমি এক সাধারণ মেয়ে। কিন্তু লিউ কিছুতে ইয়নের কথা শুনতে চায় না। সে একটাই কথা বলে, তুমি তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো, আর এখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাহলে সমস্যা কোথায়? লিউর চোখে সত্যিকারের ভালোবাসার দৃঢ়তা দেখে ইয়ন যেন বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় লিলি। লিলিকে দেখেই ইয়ন ঘর থেকে বেরিয়ে যায়। ইয়ন বাড়িতে ফিরে দেখে অক্টোপাস ছেলেটার অবস্থা ভয়ানক খারাপ। ভয়াবহ ঘটনার পর সে এখনো আতঙ্কে কাঁপছে। অন্য জলপরীরাও উদ্বিগ্ন, এখন কি করা যায়? ঠিক তখনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। লিও নিজেই হঠাৎ করে তাদের বাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই চারপাশে থাকা জলপরী আর অক্টোপাসদের দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। কিছু বোঝার আগেই তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, লিওকে ধরে ফেলে। কিন্তু ঠিক এই মুহূর্তে ইয়ন একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে এবার নিজের প্রজাতির সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবে। এক মুহূর্ত দেরি না করে ইয়ন অক্টোপাস ছেলেটার আরেকটা টেন্টাকল কেটে ফেলে। ব্যথায় ছটফট করতে করতে সে যখন সরে যায় তখনই এই সুযোগে লিও পালিয়ে যায়। লিও সোজা পুলিশের কাছে গিয়ে জানায় তাকে জলপরীরা কিডন্যাপ করেছিল, কিন্তু পুলিশরা যেন কিছুতেই বিষয়টা বুঝতে পারছে না। জলপরী আবার কি? তারা লিওর দেওয়া বিবরণের ভিত্তিতে কিছু ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু ফলাফল হয় একেবারেই হাস্যকর। জলপরীর বদলে স্ক্র্যাচগুলো এমন আজগুবি আর বিকৃত হয়ে যায় যে কেউ সেগুলো দেখলে হেসে গড়িয়ে পড়বে। পুলিশেরা লিওর এই অবাস্তব গল্প শুনে হেসে ফেলে। তারা ভাবে লিও হয়তো প্রচন্ড মানসিক চাপে আছে, তাই এমন আজব কথা বলছে। শেষমেশ তারা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে বিদায় দেয়। পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে লিও তার সিকিউরিটি গার্ডদের কাছে পুরো ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু এখানেও একই অবস্থা, কেউ তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে ইয়নের অবস্থাও ভয়াবহ। তার প্রজাতির সবাই এখন তাকে বিশ্বাসঘাতক মনে করছে।
কেউ কেউ তাকে মেরে ফেলার পরিকল্পনাও করছে। এই কঠিন পরিস্থিতিতে ইউন এতটাই ভেঙে পড়ে যে সে নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধা এসে তাকে বাঁচিয়ে নেয়। তিনি শান্ত গলায় বলেন, আমি জানি তুমি লিওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছ, এতে লজ্জার কিছু নেই, কারণ আজ থেকে 600 বছর আগে আমিও একজন মানুষের প্রেমে পড়েছিলাম। বৃদ্ধার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে ওঠে। তিনি বলতে থাকেন, সেই সময় মানুষরা প্রথম আমাদের অস্তিত্বের কথা জানতে পেরেছিল। তারা দল বেঁধে আমাদের খুঁজে বের করে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সব মানুষ খারাপ ছিল না। তাদের মধ্যেই একজন ছিল যে আমাদের রক্ষা করেছিল। যদি সে না থাকতো তাহলে এতদিনে আমাদের পুরো প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যেত। ইউন অবাক হয়ে বৃদ্ধার গল্প শুনতে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বৃদ্ধা বলেন, পরবর্তীতে আমি তাকে বিয়ে করেছিলাম। এই কথাগুলো শোনার পর আমরা বুঝতে পারি জলপরীরা মানুষের তুলনায় কয়েকশো বছর বেশি বেঁচে থাকে। লিও বাড়িতে বসে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে জানতে পারে তারা যে শক্তিশালী যন্ত্রটি তৈরি করেছে সেটি আসলে সমুদ্রের প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এই তথ্য যাচাইয়ের জন্য সে নিজেই একবার মেশিনের নিচে দাঁড়ায়, কিন্তু মাত্র 10% শক্তি ব্যবহারের পরই তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তখনই তার মনে হয় যদি তার মতো মানুষের এতটা কষ্ট হয় তাহলে জলপরীরা কতটা ভয়ানক যন্ত্রণা সহ্য করছে। এই উপলব্ধি থেকে লিও দ্রুত সিদ্ধান্ত নেয় এই পুরো প্রজেক্ট বাতিল করবে। কিন্তু এই খবর শুনে লিলি ছুটে আসে। লিও তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু জলপরীরা বাস্তবেই আছে। আমাদের এই মেশিনের কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর যে মেয়েটা আমার কাছে এসেছিল সেও একজন জলপরী। কিন্তু লিলির প্রতিক্রিয়া একদমই উল্টো হয়। বিস্মিত বা অবাক হওয়ার বদলে সে উল্টো প্রচন্ড উচ্ছ্বাসিত হয়ে পড়ে। দ্রুত ছুটে গিয়ে তার বিশ্বস্ত কর্মচারী জর্জকে জানায়, আমরা অবশেষে জলপরীদের খুঁজে পেয়ে গেছি। আসলে তারা দীর্ঘদিন ধরে গোপনে জলপরীদের উপর গবেষণা করছিল। এই গবেষণার অংশ হিসেবে তারা ইতিমধ্যে দুটি মৃত জলপরীর দেহ পেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো জীবিত জলপরীর সন্ধান পায়নি। তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পারে জলপরীদের ডিএনএ ব্যবহার করে এমন একটি ঔষধ তৈরি করা সম্ভব যা মানুষের আয়ু শত শত বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এই জ্ঞান থেকেই তারা সিদ্ধান্ত নেয় সব জলপরীদের ধরে হত্যা করবে, তারপর তাদের দেহ থেকে সেই ঔষধ তৈরি করবে। এখন লিলির একটাই লক্ষ্য, এই ঔষধ যদি তারা তৈরি করতে পারে তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পথ তাদের জন্য চিরতরে খুলে যাবে। লিলি তার বিশাল বাহিনী নিয়ে জলপরীদের উপর হামলা চালায়। চারিদিকে ভয়ঙ্কর গোলাগুলি চলতে থাকে, আর মুহূর্তের মধ্যেই অনেক অনেক জলপরী নির্মমভাবে নিহত হয়। যারা পালানোর চেষ্টা করেছিল তাদেরও বর্বর কায়দায় হত্যা করা হয়। লিলির একটাই উদ্দেশ্য, জলপরীদের জীবিত বা মৃত যে কোনোভাবে ধরে নিয়ে যেতে হবে। অন্যদিকে লিও সেই যন্ত্র বন্ধ করে দিয়ে একাই বেরিয়ে পড়ে প্রিয় ইয়নকে বাঁচানোর জন্য। এদিকে জলপরীদের দলে থাকা সেই বৃদ্ধা এবার নিজের সুপার পাওয়ার ব্যবহার করে সমুদ্রের পানি নিয়ন্ত্রণে নেয়। একের পর এক বিশাল ঢেউ তুলে বহু সৈন্যকে গিলে ফেলে, অনেককে পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে জর্জের গুলিতে মৃত্যুবরণ করে। ইউন ও তার বন্ধুরা বুঝতে পারে লিও তাদের যন্ত্র বন্ধ করে দিয়েছে। এই সুযোগ পেয়ে তারা সমুদ্রে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জর্জ হারপুন ছুঁড়ে ইউনকে আটকে ফেলে। এরই মধ্যে লিলি নিজেই হেলিকপ্টারে এসে হাজির হয় ইউনকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। এদিকে লিও ট্রাফিক জ্যামে আটকা পড়ে কিছুতেই এগোতে পারছিল না, কিন্তু ভাগ্যের জোরে সে তার বন্ধু জনির সঙ্গে দেখা পেয়ে যায়। জনির কাছে তখন একটা জেট প্যাক ছিল। লিও সেটা নিয়ে দ্রুত আকাশে উড়ে চলে আসে আর সবাইকে হুঁশিয়ারি করে দেয় যদি কেউ ইউনকে আঘাত করার চেষ্টা করে তাহলে সে কাউকেই ছাড়বে না। কিন্তু লিলি তখন টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে কিছু না ভেবেই রেগে গিয়ে লিওর দিকে গুলি চালিয়ে দেয়। তবে লিও সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে ভাবার সময় পায় না। কোনোভাবে ইউনকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে সমুদ্রের দিকে। পেছন থেকে লিলি বারবার হারপুন দিয়ে লিওকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু লিও নিজের জীবনের সবটুকু শক্তি দিয়ে ছুটতে থাকে। গুলির শব্দ, চিৎকার সবকিছু উপেক্ষা করে সে শেষ পর্যন্ত ইউনকে নিরাপদে সমুদ্রে নামিয়ে দিতে সক্ষম হয়। ঠিক তখনই পুলিশের বিশাল বাহিনী এসে হাজির হয়, চারদিক ঘিরে ফেলে এবং কোনো সুযোগ না দিয়েই লিলিও তার পুরো দলকে গ্রেফতার করে নিয়ে যায়। 10 বছর পর দেখা যায় লিও তার সমস্ত সম্পত্তি প্রাকৃতিক পরিবেশ রক্ষার কাজে দান করে দিয়েছে। বিলাসবহুল জীবন ছেড়ে এখন সে বসবাস করছে একটি ছোট্ট দ্বীপে, যেখানে প্রকৃতি আছে, সমুদ্র আছে, আর আছে তার ভালোবাসার মানুষ ইউন। সমুদ্রের নীল জলরাশি আর গোধূলি আলোয়
তারা একসঙ্গে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতি আর প্রেম মিলে তৈরি করেছে এক শান্তির ঠিকানা। এভাবেই শেষ হয় আজকের অসাধারণ গল্প। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।